নমস্কার, আমি ডক্টর রমেশ মণ্ডল। অনেকদিন থেকে আমাদের কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছিল যে প্রায়ই আমরা ফিডিং শিডিউল বলে দিচ্ছিলাম যে আপনারা এরকমভাবে খাওয়াবেন, কিন্তু অনেকেই দেখছি প্রসেস যেভাবে বয়েল করতে হয়, স্পেশালি ডগস মানে ক্যানাইন যে ফ্রেন্ডসগুলো আমাদের বাড়িতে থাকছে তাদের জন্য যে খাবার বানানো হয় সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানে পুরো প্রসেসটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনাকে মাথায় রাখতে হবে আমরা কোনো ফুড আইটেমসটাকে না বাউন্ড করতে পারবো, না চার্ড করতে পারবো, না ফ্রাই করতে পারবো। যেহেতু ওদের স্টমাকটা অনেকটা ডিফারেন্ট, এই জন্য আমরা কিন্তু এরকম কিছুই করব না। এবং কোনো তেল মশলা বা কোনো হলুদ গুঁড়ো এগুলো কিন্তু ইউজ করব না, যদি না কোনো পার্টিকুলার সমস্যা থাকে। এবার এমন অবস্থায় অনেকেই জানতে চেয়েছেন যে দেখুন আমার তো কুকুরটা এরকমভাবে খাচ্ছে না আপনি যেভাবে বলেছেন, কিন্তু আমরা যদি ওটাকে গ্রাইন্ড করে দিই তাহলে কিন্তু খেয়ে নিচ্ছে। হ্যাঁ, নতুন কোনো ফুড যখন আপনি কোনো আপনার কুকুর বা বেড়ালকে আপনি দিচ্ছেন তখন কিন্তু ওদের অ্যাকসেপ্টেন্স লেভেল অনেকটা জিরো হতে পারে, কিন্তু তার মানে এটা আমরা কখনোই কনক্লুশন আসতে পারি না যে সে এই খাবারটাকে কোনোদিনই খাবে না বা ছুঁয়েও দেখবে না। আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে যে যে কোনো ফুডস আপনি যখন কোনো অব্লিগেটরি কার্নিভোর বা কোনো অমনিভোরকে দিচ্ছেন, স্পেশালি যারা ক্যানাইন ফ্যামিলি বা ফেলাইন ফ্যামিলি থেকে আসছে, তাদের কিন্তু টেস্ট এবং তাদের সমস্ত সিস্টেম, তাদের টাঙের স্ট্রাকচারের ডিফারেন্সেস সমস্ত কিছু আলাদা। আপনি যেটা ভাবছেন একদমই ডিফারেন্ট আর কি। আপনি ভাবছেন মাটির তলার জিনিসপত্র, হবে ঘটনা আকাশের ওপরে। তো এতটা ডিফারেন্স আর কি, বিগ ডিফারেন্স। এই জন্য ওদের স্টমাকের স্ট্রাকচার, ইন্টারনাল অ্যানাটমি সমস্ত আলাদা, এবং ওদের চিউইং ক্যাপাবিলিটিস, ওদের টিথ ডেন্টেশন ফর্মুলাস এবং এনজাইমেটিক যে ডাইজেশন প্রসিডিউরগুলো সবগুলোই কিন্তু আলাদা। মানে কোনোভাবেই আমরা এই দুটো জিনিসকে, আমি যে খাবার খাচ্ছি আমার যেভাবে হজম হয় সেটা ওর হবে এরকম কিন্তু নয়। এই জন্য আমি বলছিলাম যে ওভার কুকড অথবা খাবার তৈরি করার পর সেটাকে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করবেন না, বা কোনোভাবে চামচ দিয়ে বা কোনো কিছু দিয়ে ওটাকে বেশি মানে টেক্সচারটা নষ্ট করবেন না, বা একটা বড় টুকরো সেটাকে ভেঙে ভেঙে ছোট করবেন না। যদি না কোনো পার্টিকুলার সিচুয়েশন হয়, যেমন ডায়রিয়া হচ্ছে বা পেটের কোনো সমস্যা হচ্ছে, তখন ডাক্তারবাবু কিছুদিন সিলেক্টেড টাইমসের জন্য সেটা করতে পারেন, বাট ন্যাচারালি 365 ডেজ আমরা কিন্তু এটা করবো না। তো ওভার কুক করলে কী কী হয়? ওভার কুক করলে যে জিনিসটা হয় সেটা হলো কেমিক্যাল যে রিয়াকশানসগুলো সেগুলো কিন্তু নাম্বার অফ কেমিক্যাল রিয়াকশনস হ্যাজ ইনক্রিজড। কেন? দেখুন, কুকিং যে প্রসিডিওর সেটাতে ইটসেলফ ওটা একটা কেমিক্যাল রিয়াকশানে চেঞ্জেস হয়, যাতে একটা র ফুডকে কুক করা হয় এবং তাতে কিছু 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 কেমিক্যাল রিয়াকশনস হয় যাতে সেটা এডিবল হয়, মানে খাওয়ার উপযুক্ত হয়। এবার যদি আপনি ওভার কুক করেন তাতে কী হবে? প্রথম যেটা হবে সেটা ওটা মেটাবলিজম যে সিস্টেমটা সেটা সমস্যার মধ্যে পড়ে যাবে। তার কারণ একটা লিমিটেড টেম্পারেচার বা একটা থ্রেশহোল্ড টেম্পারেচার পর তার উপর যদি আপনি বেশিক্ষণ ধরে কুকিং করতে শুরু করেন বা করতে থাকেন, তাতে ওদের ম্যাক্সিমাম যে নিউট্রিয়েন্টস এবং যে খাবারের মধ্যে যে সাবস্টেন্সগুলো থাকে সেগুলো কিন্তু সবগুলো নষ্ট হয়ে যায় এবং আলটিমেটলি ওই খাবারগুলো শরীর হজম করতে পারে না। আর 2 নম্বর যেটা বলছিলাম, লসেস অফ নিউট্রিয়েন্টস, মানে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস এই কুকিং প্রসিডিওরের মধ্যে। ওভার কুকিংয়ের পর হয়তো বলা হলো 15 মিনিটস, আপনি 30 মিনিটস 1 আওয়ার পর্যন্ত কুক করে চলে যাচ্ছেন। তো এইরকম করলে এই নিউট্রিয়েন্টসগুলো কিন্তু ম্যাক্সিমামই লস্ট হয়ে যাবে ডিউরিং দ্য প্রসেস। আর হবে কিছু কার্সিনোজেনিক সাবস্ট্যান্সেস তৈরি হতে পারে। কেন, কখন হবে সেটা? সব সময় হবে না, 10 মিনিটস 15 মিনিটসে কিন্তু হচ্ছে না। কখন হবে? দেখা গেল এত ফোটাচ্ছেন, জল শুকিয়ে গেল, পুরো মানে প্যানে লেগে গেছে, ফ্রাইং প্যানে লেগে গেছে এবং সেই জায়গাটা হয়তো পুড়ে গেছে খাবারটা, বা কোনো কার্বন তৈরি হয়ে গেছে, পিএইচ হয়ে গেছে, পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বনস তৈরি হয়ে গেছে। তো এইরকম জিনিসপত্র, এটা কি? এটা একটা কেমিক্যাল রিয়াকশন। যখন খাবারের মধ্যে স্টার্চি মেটেরিয়ালের সাথে সেই খাবারের প্রোটিন রিয়াক্ট করে তখন কিন্তু অ্যাক্রাইল অ্যামাইড এবং এরকম আরও প্রচুর কার্সিনোজেনিক সাবস্ট্যান্সেস কিন্তু তৈরি হতে পারে। তো বেসিক্যালি ওভার কুকিং করলে আমাদের কিন্তু কিছু লাভ নেই, বরং অতগুলো ক্ষতি হচ্ছে। কার্সিনোজেনিক সাবস্ট্যান্স তৈরি হতে পারছে সেই খাবারের মধ্যে এবং সেটা একটা ক্যান্সার তৈরি করার একটা দারুণ স্টিমুলেশন পেতে পারে সেই প্রাণটা। প্লাস ম্যাক্সিমাম নিউট্রিয়েন্টসগুলো লস করছে। আলটিমেটলি যে খাবারটা আমরা ওকে দিচ্ছি সেটা কিন্তু ও ইউজ করতে পারছে না বা ব্যবহার করতে পারবে না। এবার ব্যবহার করতে না পারলে সেই খাবারের ঘাটতি তৈরি হবে, ঘন ঘন শারীরিক সমস্যা তৈরি হবে, ফিজিক্যাল ইলনেস তৈরি হতে পারে,
এবং কোয়ালিটি অফ লাইফ এনহ্যান্সড হবে না, এফেক্টেড হবে। প্লাস দেখা গেছে যে যারা হোলসাম ফুড খাওয়ায়, মানে হোল ফুড পার্টিকেল যাদেরকে দেওয়া হয় খাবার বানিয়ে, যারা গ্রাইন্ড করে দিচ্ছেন না, তাদের তুলনায় 3 থেকে 4 ইয়ার্স পর্যন্ত লাইফ স্প্যান বাড়তে পারে। মানে যারা অনেকে দেখি যে গ্রাইন্ডার কোনো খাবার দিচ্ছেন, হয়তো দেখা গেল তার 10টা কুকুর আছে, সে এমনভাবে গ্রাইন্ড করে দিচ্ছে, ইজি হয়, হয়তো প্রসেসটা অনেক কম সময় লাগে, তারা কিন্তু লাভ বা ওদের কারো উপকার করছেন না, বরং ক্ষতি করছেন। তার কারণটা আপনারা জেনে নিচ্ছেন আজকেই। এই জন্য আমরা বলছি যে যখনই আপনি কোনো ক্যানাইন বা ফেলাইন ফ্রেন্ডকে খাবার দেওয়ার কথা ভাবছেন, তখন আপনাকে কিন্তু চিন্তাভাবনাটা একটু ডিফারেন্টলি করতে হবে, বরং আপনি এক্সপার্টাইজের সাথে মতামত নিয়ে তবেই আপনি বানানো শুরু করুন। একবার একটা মানুষের সাথে আমার পরিচয় হয়েছিল, ওনারা শুনছিলাম যেরকম নাকি কুকুরের খাবার, কলকাতার কথা আমি বলছি, কুকুরের খাবার ওনারা বানিয়ে বিক্রি করেন। তো খুব ইন্টারেস্টিং লাগলো আমার কাছে শুনতে। তো আমি জিজ্ঞেস করলাম, আপনারা বানাচ্ছেন কীভাবে, আপনাকে তো কেউ গাইড করছে? বলছে আমরা জানি। তো ব্যাপারটা এতটাই ঠুনকো যে উনি একজন খাবার তৈরি করছেন, 100 প্লেটস প্রতিদিন বিক্রি করছেন, কেউ কখনো জানতে চাননি ওনার কাছে যে এটা, এই যে খাবারটা বানাচ্ছেন, কেউ কি ফর্মুলেশন আপনাকে দিয়েছেন নাকি আপনি নিজের মতন বানাচ্ছেন। উনি উত্তর দিতে পারলেন না, কিছুক্ষণ বাদে চলে গেলেন বাড়ি। আমি বলেছি এরপর থেকে এই ধরনের কোনো আবেদন নিয়ে এখানে আসবেন না। মানে একটা ফুড বিক্রি হচ্ছে, আপনারা কেউ জানতে চাচ্ছেন না যে সেই ফুডটা কীভাবে তৈরি করা হচ্ছে, বা ফুডের যে প্রসেসটা সেটা মেনটেন করা হচ্ছে কিনা, বা ভেটেরিনারি ডক্টর সাপোর্টেড কিনা, বা কোনো একজন অবজারভার কেউ দেখছেন কিনা, এগুলো দেখা উচিত সবার। আপনার প্রাণকে খাওয়াচ্ছেন আপনি যেমন কোনো একটা রেস্টুরেন্টে কোনো খাবার অর্ডার করলে 10বার রেটিং দেখে নেন ঠিকঠাক রেস্টুরেন্ট কিনা, প্লাস ওদের বিহেভিয়ার ভালো কিনা, প্যাকেজিং ঠিক আছে কিনা। অবভিয়াসলি আপনি কুকুরের ক্ষেত্রে আপনাকে দেখা উচিত, এবং আরও বেশি করে দেখা উচিত, যেহেতু আপনি দেখতে পাচ্ছেন না কীভাবে বানানো হচ্ছে। আর একটা বিষয় যেটা অনেকেই জানতে চেয়েছেন আমার কাছ থেকে, দেখুন প্যাকেট ফুড বা কমার্শিয়াল ফুডস, এটার আর একটা নাম হলো ব্যালেন্স ডায়েট, মানে সুষম খাদ্য হিসেবে আমরা এটাকে চিনি বা জানি, এবং অনেকের কাছে এটা মোস্ট প্রিফার্ড ওভার হোম কুক ফুডস। তো দেখুন, হোম কুক ফুডস আর এই প্রিজারভেটিভস দেওয়া ফুডসের মধ্যে ডিফারেন্স থাকবে এবং আছে, হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখুন, আমরা সবসময় বলি যে কোনো প্রসেস ফুডের উপরে ডিপেন্ডেন্সি 15 থেকে 20% থাকতে পারে, ডিপেন্ডিং আপন দ্য সিচুয়েশন, এবং সেটা ডক্টর নির্ধারণ করবে, আপনি নয় অ্যাটলিস্ট, বা কোনো নর্মাল লোক নয় যে 10টা কুকুর তার বাড়িতে রাখেন, তিনি নির্ধারণ করতে পারেন না এই জিনিসটা, কারণ এটার জন্য এক্সট্রা পড়াশোনা করার দরকার হয় এবং এক্সপার্টাইজের দরকার আছে। এই জন্য আপনি এই জিনিসটা করতে পারছেন না। আপনাকে যে জিনিসটা করতে হবে, যখন আপনি কোনো কমার্শিয়াল ফুড চয়েস করবেন, আপনাকে দেখে নিতে হবে সেই কোম্পানি কত দিনের পুরনো, তার R&D রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ওয়ার্ক কতটা উন্নত, তারা কিভাবে কাস্টমারকে হ্যান্ডেল করেন এবং তাদের অ্যাকসেপ্টেন্স লেভেল কীরকম। সেরকম হলে সেই প্যাকেটের একটা ছোট্ট স্যাশেট কিনে নিতে পারেন 100 গ্রামস বা 200 বা 500 গ্রামসের, তারপর আপনি কিনে নিতে পারেন যদি অ্যাকসেপ্টেন্স লেভেল ঠিকঠাক থাকে। আর আপনাকে মাথায় রাখতে হবে, এরকম যখন কোনো প্রসেস ফুড আমরা বাজারে কিনছি, সেটা কীভাবে তৈরি করা হয়। ম্যাক্সিমাম ফুডস ওভার কুক করা হয়। ওভার কুক করা হলে কি হবে, নিউট্রিয়েন্টসগুলো এমনি লস হয়ে যাচ্ছে, এবং কিছু ফিলার, অ্যাডিটিভস এবং কেমিক্যাল রিয়াকশনসের জন্য কিছু কেমিক্যাল এজেন্টস দেওয়া হয়, এবং মাঝে মাঝে কিছু কেমিক্যাল স্প্রেও পুট করা হয় ওই ধরনের গ্র্যানুলার ফুডসে, স্পেশালি যাতে ওগুলো ভালো থাকে এবং আউটার লুকটা আলাদা হয় এবং শেলফ লাইফটা ইনক্রিজ করে। তাতে কী কী দেওয়া হলো, কেমিক্যাল রিয়াকশনের জন্য প্রচুর কেমিক্যাল ইউজ করা হচ্ছে, ফিড অ্যাডিটিভস থাকছে, ফিড ফিলার থাকছে, এবং প্রচুর পরিমাণে সিনথেটিক ভিটামিনস অ্যাড করা থাকছে। এবার এই জিনিসগুলো কিন্তু একটা ন্যাচারাল নয়। ব্যাপারটা হলো প্রিজারভেটিভস দেওয়া ছাড়া একটা প্যাকেটের মধ্যে কোনো ফুডকে রাখা যাবে না। এবার এই জেনারেলি এগুলো কি হয়, প্রোটিন কোয়ালিটি অনেকটা লো থাকে, কার্বোহাইড্রেট লেভেল লার্জ অ্যামাউন্ট অফ ইউজ করা হয়, লাইক কেমিক্যালস ইউজ করা হয়, অ্যাডিটিভস ইউজ করা হয়, যে কার্বোহাইড্রেট ফিলার ইউজ করা হয় কার্বোহাইড্রেট হিসাবে। এবার সমস্যা হলো এই জিনিসগুলো শরীরের পক্ষে খুব একটা ভালো নয়। মানে আপনি খাচ্ছেন 200 গ্রামস, কিন্তু লাভ হচ্ছে 50 গ্রামসের। আলটিমেটলি এই যে এতগুলো খাবার খাওয়ানো হচ্ছে, তাতে ওবেসিটি হতে পারে, ডায়াবেটিস হতে পারে, ইনসুলিন ডিপেন্ডেন্সি হতে পারে, এবং অনেকগুলো ঘটনা কিন্তু ঘটতে পারে। এবার আমরা কি করবো? তার মানে কি আমরা কমার্শিয়াল ফুড খাওয়াবো না? অবভিয়াসলি খাওয়াবো, অফকোর্স খাওয়াবো। আমাদেরকে চয়েস করতে হবে এমন একটা কমার্শিয়াল ব্র্যান্ড বা এমন একটা কমার্শিয়াল ফুডের ভ্যারিয়েন্ট, যেটা আপনার ডাক্তারবাবুর সাথে বসে আপনাকে ঠিক করতে হবে যে কোন ফুডটা আমার এই পার্টিকুলার ব্রিড জন্য। এমন নয় যে আমার 10টা কুকুর আছে 10টাকে একটা দেবো, ইম্পসিবল। এটা পুরো পদ্ধতিটাই ভুল, এর মধ্যে কোনো সায়েন্স নেই আর কি।
এবং এটা সত্যি কথা বলতে এটা কোনো অ্যাস্ট্রোফিজিক্সও নয় যে এই করতে হবে, ইটস নর্মাল প্রসিডিওর। আপনি বসুন ডাক্তারবাবুর সাথে, কথা বলুন কোন ব্রিড কী আছে, কি মিডিয়াম অ্যাক্টিভিটি না হায়ার অ্যাক্টিভিটি, কী কতটুকু ওয়ার্ক করে এটসেট্রা ডিপেন্ড করে, মানে কতটুকু আপনি ইনটেক করছেন, কতটুকু ক্যালোরি ওকে বার্ন করাচ্ছেন বা আপনি কতটা ওর ক্যালোরি বার্ন করাচ্ছে, দ্যাটস ইট, সিম্পল প্রসেস। এটাকে আপনাকে মাথায় রাখতে হবে এবং ডাক্তারের সাথে কথা বলতে হবে, ডিসাইড করতে হবে কোন খাবারটা আপনি খাওয়াবেন। এই জন্য আমরা সবসময় বলছি যে কোনো কোম্পানি যখন চুজ করবেন, খুব দামি ব্র্যান্ড মানে যে ভালো খাবার এমনও নয়, কিন্তু দামি ব্র্যান্ডরা জেনারেলি তাদের R&D এগুলো অনেক উন্নত হয়, তাদের আফটার সেল সাপোর্টটা অনেক অ্যাডভান্সড হয়। সবসময় দেখে নেবেন, একটু রিভিউটা দেখে নেবেন। যদি অনলাইন থেকে কোথাও কিনছেন বা কোনো দোকান থেকে বা কোনো পেট ক্লিনিক বা পেট শপ থেকে কিনছেন, ডাক্তারবাবুর পরামর্শ কিনবেন, কখনোই যে কোনো একটা খাবার ওখান থেকে তুলে চাইছিলাম যে কেমিক্যাল যেসব প্রিজারভেটিভস দেওয়া থাকে যেসব খাবারগুলোতে, সেগুলো চয়েস করতে হবে আপনার কেমন হবে, যেগুলোতে বেস্ট R&D দেবে এবং তাদের অ্যাকসেপ্টেবিলিটি ভালো, সেরকম কোনো ফুড, এবং সেটা আপনার ডাক্তারও আপনাকে হেল্প করতে পারবেন প্রপারলি। এই জন্য আমরা বলছি 10 থেকে 20% ডিপেন্ডেন্সি থাকবে প্রিজারভেটিভস যুক্ত কোনো প্যাকেট ফুডের উপরে, বাকি 60 থেকে 80% পর্যন্ত আপনার কিন্তু হোম কুক ফুডের উপরে ডিপেন্ডেন্সি থাকবে। এবং এই পদ্ধতিটা যদি আপনি মেনে চলেন, তাহলে কিন্তু আগামী দিনে ওর কোনো শারীরিক সমস্যা অকারণে দেখা যাবে না, যদি না কোনো অ্যাক্সিডেন্টাল কোনো ঘটনা না ঘটে থাকে। আশা করছি এই ভিডিওটা কিছুটা কাজে লাগবে। যদি আপনারা আরও কিছু জানতে চান এই বিষয়ে, তো অবশ্যই আমাকে জানাতে পারেন। আর একটা কথা, কুকুরের খাবারে বা বিড়ালের খাবারে নুন বা চিনি বা এই ধরনের কোনো জিনিসপত্র কিন্তু প্রয়োজন হয় না, মাথায় রাখতে হবে। ওদের রিকোয়ারমেন্ট 0, এই জন্য কেউ একটু মানে বেশি ভেবে বা কম ভেবে এগুলো কিন্তু অ্যাড করবেন না প্লিজ, কারণ অন্য ফর্মে অলরেডি এই ফর্মসগুলো, এই ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাভেলেবেল থাকে। আর যে কোনো ভেজিটেবলস বা চিকেন এটসেট্রা এগুলো যেগুলো ইউজ করছেন, কখনো কোনো ফ্রাইংয়ের মাধ্যমে যাবেনই না, কারণ কার্সিনোজেনিক এজেন্ট যদি কখনো তৈরি হয়, সেখানে কিন্তু আপনার সমস্যা হতে পারে।